শীতকাল, তার বৃষ্টি হবেই না এটা ধরে নিয়ে আমি বিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম। রাত প্রায় ৯:৩০। কালিয়াগঞ্জ থেকে বেরিয়েছি তপনের উদ্দেশ্যে। ঘন্টা দেড়েকের রাস্তা, ৫৬ কিলোমিটার। ঠান্ডা পড়েছে, শীতের রাত হলেও জাঁকিয়ে ঠান্ডা পড়েনি, কিন্তু আকাশে হঠাৎ মেঘের গর্জন। এই শীতকালে বৃষ্টি আসবে আমি কল্পনাও করতে পারিনি। আকাশ কুসুম কল্পনা। এরকম এক পরিস্থিতির মাঝখানে আমি যখন মোটামুটি বুনিয়াদপুর পার করে ফেলেছি, বংশিয়ারিও পৌঁছে গিয়েছি, তারপর মনে হচ্ছিল এবার বুঝি বৃষ্টি নামবে। আমি আমার স্কুটির স্পিডটা একটু বাড়িয়ে দিলাম যাতে বৃষ্টির আগে পৌঁছে যাওয়া যায় তপনে। শর্টকাটে বংশিয়ারি দিয়ে ছুটেছে আমার গাড়ি। এবার কিন্তু বেশ জোরে বৃষ্টি নামলো। রামপাড়া চেঁচড়া আস্তে আস্তে বৃষ্টি এতটাই আকার নিল, সঙ্গে সঙ্গে বিদ্যুতের গর্জন। আমার কিন্তু ভয় লাগছিল, বাজ পড়ে আবার মারা যাব নাকি। বিয়েবাড়ির সকলেই বলছিল আজ রাতটা এখানেই থেকে যেতে, কিন্তু আমি থাকতে পারবো না, বেরিয়ে পড়েছি। কাদামুক্ত রাস্তা, তাই মাঝে মাঝে মনে হচ্ছিল গাড়ি বোধহয় পড়েই যাবে। এরকম একটা পরিস্থিতির মাঝখানে সামনের চাকাটা এমনভাবে পিছলে গেল, সোজা আমি নিচে গিয়ে একটা গাছের সঙ্গে বাড়ি খেলাম। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি দেখলাম একটা বাবু টাইপের মানুষ, বয়স্ক মানুষ, মাথায় চুল নেই, টেকো মানুষ আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার মোটর সাইকেল পাশে পড়ে রয়েছে। যে হারে অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটর সাইকেলটা আর চলবে না। যে হারে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার বাঁচার কথাও না। এবার আমি সেই লোকটার উদ্দেশ্যে বললাম, আচ্ছা দাদা, এখানে কোনো মেকানিক পাওয়া যাবে? মোটরসাইকেলটা ঠিক করতাম। এসব আপনি এ গ্রায়ে পাবেন না, কারণ এ গ্রায়ের সকলেই মরা। আমি ওনার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। এ গ্রায়ের সকলে মরা মানে কি? যা হবার তা তো হয়েই গেছে। চলুন না, আপনাকে একটা থাকার ব্যবস্থা করে দিই আজকে রাত্রের মতো। কালকে না হয় আপনার যেখানে ভালো লাগে সেখানে যাবেন। আমি বললাম, আমার এই মোটর সাইকেলটার কি হবে? আর মোটর সাইকেল থাক এখানে, এই মোটর সাইকেল এখান থেকে কেউ নেবে না। আর তাছাড়া এ গায়ের কেউ জীবিত নেই। আমার মাথায় এমনটাই লেগেছে, মাথা দিয়ে রক্ত ঝরছে, আমার ভালো লাগছে না। তাই ভাবলাম ওনার সঙ্গে যাই, একটু বিশ্রাম নেই, তারপর সকালে দেখা যাবে। সেই মোতাবেক আমি সেই লোকটার পেছনে পেছনে যাত্রা শুরু করলাম। তা মহাশয়, কোথায় যাচ্ছিলেন? বন্ধুর ছেলের বিয়ে বাড়ি ছিল, সেই বিয়ে বাড়ি খেয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কালিয়াগঞ্জ থেকে রওনা দিয়েছি, তপন যাব। ১.৫ ঘন্টার রাস্তা। বংশিয়ারি আসতে না আসতেই বৃষ্টির কবলে পড়লাম। এই ঠান্ডার রাতে বৃষ্টি আসবে কল্পনাও করতে পারিনি। রামপাড়ার চেঁচড়া আসতে আসতেই এমন পিচ্ছল হলো রাস্তা, গতি সামলাতে না পেরে পড়ে গেলাম, গাছের সঙ্গে বাড়ি খেলাম। তারপরে আমার আর কিছু মনে নেই। তা আপনি কে? এত রাতে এখানে কি করছেন? আমি এ গায়েরই মানুষ।
ছোট্ট এই গ্রাম, 10-12টা ঘর। করোনাতে বেশিরভাগ মানুষই মারা যায়। তারপর এই গ্রাম ছেড়ে চলে গেছে সকলেই। এই গ্রামের সকলেই মরা। লোকটার কথা আমার যেন কেমন এলোমেলো মনে হলো। সকলেই মরা, তাহলে এই মরা গ্রামে এই একা লোকটা কি করে? বলেই ফেললাম, সকলেই মরা, তো আপনি এই মরা গ্রামে কি করেন? লোকটা মৃদু মৃদু হাসল। আপনার কি মনে হয় আমিও মরা? আমি ভাবলাম লোকটা মস্করা করছে। আমি বললাম, মরা? তাহলে আমার সঙ্গে হাঁটছেন যে, মানে কেমন গোজামিল মনে হচ্ছে না? কেন, মরারা কি হাঁটতে পারে না, কথা বলতে পারে না, যেমন আপনি হাঁটছেন, কথা বলছেন? আমি কেমন হকচকিয়ে গেলাম। আমি হাঁটছি মানে? আমি জ্যান্ত মানুষ, আমি তো হাঁটবই। জ্যান্ত মানুষ? পনেরো মিনিট হাঁটার পর আমরা একটা জমিদার টাইপের বাড়ির সামনে এসে দাঁড়ালাম। আমার মাথা খুবই যন্ত্রণা করছে, কোনো কিছুই ভালো লাগছে না। আজকের রাতটা আপনি এখানেই থাকুন, কাল আপনার জন্য একটা ভালো জায়গার ব্যবস্থা করব। রায় বাহাদুর, ও রায় বাহাদুর। সঙ্গে সঙ্গে একটা জমিদার টাইপের মানুষ বেরিয়ে আসলো। বলছিলাম কি, আজকে রাতের জন্য ওনাকে থাকার ব্যবস্থা করে দিন, কাল না হয় অন্য কোথাও ব্যবস্থা করা যাবে। না গণেশ, তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি কিন্তু একাই থাকতে পছন্দ করি। তোমার কথা মতো আরেকবার একটা ছেলেকে থাকতে দিয়েছিলাম, রাত বিরেত সে আমাকে জ্বালিয়ে খেয়েছে। অতঃপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কাউকে থাকতে দেব না। তুমি ভালো মতোই জানো, বেঁচে থাকতেও আমি ছেলেপুলোদের বাড়ি ছাড়া করেছিলাম, মরার পরেও তাই। আমি কারোর সঙ্গে থাকতে পছন্দ করি না, বরঞ্চ তুমি ওনাকে অন্য কোনো জায়গা ব্যবস্থা করে দাও। এই বলে জমিদার টাইপের মানুষ সেখান থেকে চলে গেল। আমি ঠাউর করতে পারছিলাম না আসল ব্যাপারটা কি। বেঁচে থাকতেও ছেলেদের থাকতে দেয়নি, বেঁচে থাকতেও মানেটা কি? উনি কি আর বেঁচে নেই? আমি জিজ্ঞাসা করেই বসলাম, আচ্ছা দাদা, উনি বলছেন বেঁচে থাকতেও থাকতে দেয়নি, মানে কি উনি কি মরা নাকি? কিছুক্ষণ চুপ থাকার পর সেই লোকটা বলে উঠল, আপনাকে তো আগেই বলেছি এ গ্রামের সবাই মরা। চলুন আপনাকে নতুন কোনো এক জায়গায় নিয়ে যাই। এই বলে আবার হাঁটতে শুরু করলাম। আমার মনে মনে শুধু একটাই কথা, যে আমি কোন ফক করে পড়লাম, এ গায়ের সকলেই মরা। কেউ বলছে বেঁচে থাকতেও আমি থাকতে দেইনি, মানে কেমন যেন একটা জটলা জটলা ভাব। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। সবার উপর আমার মাথার যন্ত্রণা কিন্তু বেড়েই চলেছে। আবার হাঁটতে শুরু করলাম। দশ মিনিট হাঁটার পর আমরা একটা তাল গাছ দিয়ে ঘেরা পুকুর, সেখানে একটা পৌর বাড়ি রয়েছে, সেখানে এসে দাঁড়ালাম। রমেশ দা, ও রমেশ দা,
এক বয়স্ক টাইপের মানুষ আমাদের সামনে আসলো। কি হয়েছে বলো দেখি। বলছিলাম কি, আজকে রাতের জন্য ওনাকে একটু থাকার ব্যবস্থা করে দিলে হয় না? না 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 না, কোনোভাবেই সম্ভব না। আমি তো ভালো মতোই বলে দিয়েছি, এই তালপুকুরে আমি সারা জীবন পাহারার কাজ করেছি, কাউকে থাকতে দেইনি, মরার পরেও থাকতে দেব না। না 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 না, ওসব কথা হবে না। আর কোনো কিন্তু পরন্তু করো না গণেশ, এখন তুমি আসতে পারো। না না, কাউকে থাকতে দেব না, কাউকে থাকতে দেব না। এই বলে বৃদ্ধ লোকটি চলে গেল। একই কথা, মরার পরেও, মরার আগেও থাকতে দেয়নি, মরার পরেও। কি একটা ভৌতিক ব্যাপারে এসে পড়লাম রে বাবা। আচ্ছা দাদা, কি ব্যাপার? এখানে সবাই বলছে মরার আগেও থাকতে দেয়নি, মরার পরেও দেব না, কি ব্যাপার? আমি তো আপনাকে আগেই বলে দিয়েছি, এ গ্রায়ের সকলেই মরা। মাথার যন্ত্রণাটা একটু বৃদ্ধি পাচ্ছে। রাত যত বেশি হচ্ছে মাথার যন্ত্রণাটা আরও বেড়ে যাচ্ছে। তার ওপর আবার ভৌতিক কথাবার্তা, আরও যন্ত্রণা যেন মাথাকে ছিঁড়ে খাচ্ছে। এ গায়ের সকলেই মরা। বিশ্বাস না করতে পারলেও যেখানেই যাচ্ছি সেখানেই নতুন অভিজ্ঞতা। আর অভিজ্ঞতা একটাই, তারা নাকি সকলেই মরা, আর তাদের সঙ্গে কাউকে তারা থাকতেও দেয় না। এবার আমার মাথায় একটা চিন্তা চলে আসলো। চিন্তা ছাড়ুন, দুশ্চিন্তা। আমি যার সঙ্গে যাচ্ছি সেও তো এই গায়েরই, তাহলে কি সেও মরা? কিছুটা দূর যাওয়ার পর সে একটা বাড়ির কাছে থামল। চলুন, আজকে আমার সঙ্গেই এই বাড়িতে থাকুন। আমরা যারা ভূতেরা আছি তারা কাউকে রাখি না সঙ্গে, কিন্তু যেহেতু আপনার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে আর আপনি যখন নতুন ভূত, তাহলে আমার সঙ্গেই থাকুন। আজকের দিনটা আমি ম্যানেজ করে নেব, কালকে আপনাকে আমি নতুন আস্তানা খুঁজে দেব। আসুন আমার সঙ্গে। আমার বুঝতে বাকি রইল না উনিও মরা। আচ্ছা মশাই, আপনিও কি মরা? আপনিও কি বলছেন মশাই? আপনি নিজেও একটা মরা। একটা অট্টহাসি গোটা পৃথিবীটাকে যেন গ্রাস করে ফেলেছে। আমিও নাকি মরা? আপনার মাথা টাথা কি খারাপ হয়েছে? আমি মরা হতে যাব কেন? আমি একটা জলজান্ত মানুষ। প্রথম প্রথম সবাই বলে, আমিও বলেছিলাম, পরে সব মিটে গেছে ধোঁয়াশা। আপনি নতুন মরা তো, এমন একটু করবেনই। কি বলছেন এসব বাজে কথা? ছাড়ুন, আমি একাই চলে যাচ্ছি। কোথায় যাবেন? মরার পর এ গায়ে আপনাকে থাকতে হবে আমাদের মতো। আমি ওনার কথা কিছুই বিশ্বাস করলাম না, আর কিছু বুঝলামও না। আমি মরা? আমি বিশ্বাস করি না আমি মরা। আমার হাত পা, রক্ত, শ্বাস প্রশ্বাস সবই চলছে, আমি মরলাম কি করে? বিশ্বাস হচ্ছে না তো আসুন আমার সঙ্গে। এবার আমরা দুজন চলতে শুরু করলাম। যে পথ দিয়ে এসেছিলাম
সেই পথে আবার যাত্রা শুরু হলো আমাদের। এবার উনি প্রমাণ করবেন যে আমি মরা। আমি কিন্তু ভয় পাচ্ছি। সত্যি সত্যি কি আমি মরা? আমি কি মরে গেছি? না, তেমন মনে হচ্ছে না। হাত পা তো ঠিকই চলছে। যেইখান দিয়ে আমি এসেছিলাম, মোটর সাইকেলটা যেখানে পড়ে রয়েছে সেই রাস্তায় আমি আসলাম। কিছুটা পথ আসার পর আমি থমকে গেলাম। দূরে মোটর সাইকেল পড়ে রয়েছে আর তার পাশে একটা বডি। আস্তে আস্তে এগোচ্ছি আর আমার বুঝতে বাকি রইল না সেই বডিটা আমারই বডি। কাছে গিয়ে যখন ভালো করে তাকালাম, সেই বডিটা আমারই বডি। তার মানে আমি মরে গেছি। সঙ্গে সঙ্গে আমি মাটিতে ধপাস করে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি একটা হাসপাতালে শুয়ে রয়েছি বেডে। কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন! তার মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়েছিলাম। কতগুলো জেলে আমাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে গেছে। আমার মোটর সাইকেলটা গ্যারেজে রয়েছে। সেই মরা গ্রামটা কি সত্যি সত্যি সেখানে আছে জানার কিন্তু কৌতূহল আমার মনে রইল। কারণ দুঃস্বপ্নে হলেও গ্রামটা কিন্তু আমার কাছে এখনো জীবন্ত মনে হচ্ছে। মনে হচ্ছে গ্রামটা ওইখানেই আছে। যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাদের উৎসাহ বাড়াবেন।